বাংলাদেশে কবে থেকে শিল্প শুরু হলো? বেশি সাল দেওয়ার দরকার নেই এখানে। যদি বাংলাদেশের শিল্পকলার ইতিহাস সম্পর্কে বিস্তারিত লেখা যদি আসে, তখন লিখতে হবে আমাদের দেশ ভাগ হচ্ছে কবে? 1947 সালে ভাগ হয়েছে। একটা সোজা জিনিস জানতো 1947 সালে যখন দেশ ভাগ হলো, শিল্প শিক্ষার যে প্রতিষ্ঠানটা ছিল এটা তো কলকাতায় ছিল। শিল্প শিক্ষা প্রতিষ্ঠান কলকাতায় ছিল। তখন এই ভাগ হওয়ার পর কি হলো? কলকাতায় পড়ে গেল শিল্প শিক্ষা প্রতিষ্ঠানটা, যেখানে পড়তো কারা? জয়নুল আবেদিন, শফিউদ্দিন আহমেদ, হ্যাঁ, আমিনুল হাসান, আমিনুল হক, ওনারা করতো এই শিল্প শিক্ষা প্রতিষ্ঠানে কলকাতায়। তখন কি হলো, এবং সেই সময় এই কলকাতা আর্ট স্কুলের টিচার হয়ে গেছে, অনেকে আর্ট স্কুলের টিচার, কিন্তু বাড়ি ছিল এদিকে আমাদের বাংলাদেশে। তখন ভাগ হওয়ার পর 47 সালে দেশ ভাগ হওয়ার পর তারপর কি হলো 48 সালে ওনারা 47 ভাগ হওয়ার পরে যখন এইদিকে পড়লো, এইদিকে কোনো শিল্প শিক্ষা প্রতিষ্ঠান নাই, তখন ওরা এই শিল্প শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে তৈরি করা হয় তখন তোরা চিন্তা ভাবনা শুরু করলো। সরকারের কাছে প্রস্তাব পাঠালো যে আমরা একটা শিল্প শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারবো। তখন কি গুলো ঢাকার পুরাতন নবাব নবাবগঞ্জ রুটে একটা পুরাতন মেডিকেল কলেজ ছিল, ওরা একটা ভিন্ন একটা কক্ষ নিয়ে ওনারা শুরু করলো। এটা শুরু করলো কত? 47 সালে দেশ ভাগ হয়েছে এবং 48 সালে দেশ স্বাধীন হওয়ার আগে। তাহলে কি হলো 48 সালে প্রথম শিল্প শিক্ষা প্রতিষ্ঠান শুরু হলো কত সালে? 1948 সালে। 48 সালে দেশ ভাগের পর 48 সালে শিল্প শিক্ষা প্রতিষ্ঠান শুরু হলো কোথায়? নবাবগঞ্জের একটা পুরাতন মেডিকেল কলেজের একটা কক্ষে। সে সময় কয়েকজন 10-12 জন স্টুডেন্ট ছিল, নিয়ে শুরু করলো জয়নুল আবেদিন, কামরুল হাসান, শফিউদ্দিন আহমেদ, আরো কয়েকজন ছিল। প্রথম প্রতিষ্ঠানটা সবাই ইনভলভ ছিল না ওভাবে। আস্তে আস্তে এটা ভালো একটা প্রতিষ্ঠান। এটা তারপর দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এটা কিছুদিন চালানোর পর কি করলো, এটা আস্তে আস্তে শাহবাগে নিয়ে আসে। নিয়ে আসার পর এটা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অন্তর্ভুক্ত হয়ে গেল। ফ্যাকাল্টিতে অন্তর্ভুক্ত হয়েছে। এটা প্রথম নাম ছিল ঢাকা আর্ট কলেজ। গভর্নমেন্ট ছিল ঢাকা, হ্যাঁ, ঢাকা আর্ট কলেজ, গভর্নমেন্ট আর্ট কলেজ। আপনারা যে বইটা পাইলে আমরা বিস্তারিত পড়তে পারবো। তারপর এই শুরু হলো এই ধারাবাহিকতা শিক্ষা জয়নুল আবেদিনের বিশাল অবদান ছিল এখানে। এই জন্য তখন থেকে এই ছাত্ররা তাকে উপাধি দিয়ে দিল একটা কি চার্চ হিসাবে। ওনার যেহেতু বাংলাদেশে শিল্প সংস্কৃতি শিল্প শিক্ষার প্রসার ঘটে, ওই কারণে ওনাকে উপাধি দিল কি শিল্পাচার্য। বাইরে যদি কোশ্চেন আসে যে আপনার জয়নুল আবেদিন শিল্পাচার্য বলা হয় কেন, তখন আমরা লিখতে পারবো সাধারণত বলতে গেলে কি তার হাত ধরে আমাদের এই বাংলাদেশে সর্বপ্রথম শিল্প শিক্ষা প্রসার ঘটে। ঠিক আছে, এই জন্য ওনাকে শিল্পাচার্য হিসেবে মনে থাকবে। এই আস্তে আস্তে এবং ওনারা যে শিল্পকর্ম তৈরি করতেছিল সেই শিল্পকর্মে কিছু ধারা আবিষ্কার হচ্ছে। ধারা পর্যন্ত ধারা বলতেন আপনাদের ধারা নিয়ম রুলস, যেমন এস এম সুলতানের একটা ছবির ধারা আছে, তাই না? এস এম সুলতানের ছবির বৈশিষ্ট্য আছে আপনার, এরকম অনেকগুলো ধারা তৈরি হয়। ওই ভারতীয় যখন ওরা শিখছে একজন আর্টিস্টের একজন, আমি যখন এখন আপনাদের আমি যেভাবে শিখাবো আমার যে বৈশিষ্ট্যগুলো আপনাদের আমার আঁকার যে বৈশিষ্ট্যগুলো আপনাদের মধ্যে দিতে হবে, বুঝতে পারছেন? ওনারা শিখছে যেভাবে শিখে আসছে রবীন্দ্রনাথ ঠাকুর, ওনাদের ধারাগুলো প্রাচ্য দেশীয় ধারা ফলো করছে। ইন্ডিয়ান ভারতীয় উপমহাদেশের যে একটা ধারা ছিল ওনারা এগুলো ফলো করতে করতে অনেকগুলো আন্দোলন হচ্ছে, শিল্প ধারা তৈরি হচ্ছে, আরো ধারা তৈরি হয়ে আবার আস্তে আস্তে শিল্পবিদ চেঞ্জ হচ্ছে অনেকগুলো। তার মধ্যে একটা ধারা কেউ ছাড়েনি, যেমন শফিউদ্দিন আহমেদ। শফিউদ্দিন আহমেদ সাবচিত্রের প্রতীক বলা হয়, উনি সাবচিত্র আঁকতে খুব। আপনারা লিখছেন সাবচিত্র কি লিখছিলেন? ছাপ দিয়ে, সাবচিত্র ছাপ দিয়ে আঁকা, এখানে ছাপ দিয়ে আঁকা লিথোগ্রাফি বলা হয়।
পিতলের পাতের উপর খোদাই করে কাঠের উপর প্লাইউড যেগুলো পার্টেক্স প্লাইউড বলে না, ছোট ছোট এই কাঠগুলি যে কাঠ হয় ওইরকম কাঠকে খুদে খুদে সিনারি তৈরি করা, ছবি তৈরি করে এটার উপর কাঠ দিয়ে মেশিন দিয়ে পেপার দিয়ে ছাপ দিয়ে একটা আঁকলে একাধিকবার আপনি হাজার হাজার প্রিন্ট করতে পারবেন। এই সাবজেক্টের প্রতিকৃতি বলা হয় প্রতিকৃতি। একটা সংক্ষিপ্ত বিষয় জানলেন শর্ট কোশ্চেন, যেটা হচ্ছে এমসিকিউ আর কি, এই সাবজেক্টের প্রতিকৃতি কাকে বলা হয়? শফিউদ্দিন প্রতিকৃতি, শিল্পী শফিউদ্দিন আহমেদ। থাকবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাবজেক্টের প্রতিকৃতি কাকে বলা হয়? প্রতিকৃতি বলা হয় শিল্পী শফিউদ্দিন। আর শিল্পাচার্য কাকে বলা হয়? শিল্পী জয়নুল আবেদিন। প্রতিকৃতি সাবজেক্টের প্রতিকৃতি। কামরুল হাসান, যদি আপনাদের কামরুল হাসান বাংলাদেশের পতাকা ডিজাইন কামরুল হাসান শিল্পী পটুয়া হিসেবে পরিচিত। আপনাদের পড়াইছে না, চিত্র পড়াইছি। পটুয়া কেন বলা হয় ওনাকে? বেশি আঁকতেন এবং উনি পটুয়া হিসেবে নিজেকে পরিচয় শফিউদ্দিন আহমেদ, কামরুল হাসান, জয়নুল আবেদিন, সুলতান, শাহাবুদ্দিন, আমিনুল হক, এগুলো প্রথম সারির শিল্পী। 4-5 জন প্রথম সারির শিল্পী। এনাদের হাত ধরে এরা প্রথম করছে। এই কয়েকজন মিলে আপনার যেকোনো প্রশ্ন পাবেন, খুব ইম্পর্টেন্ট। বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র বেশি প্রাধান্য দেয় না, ঠিক সেম। এরা আমাদের শিল্প সংস্কৃতিতে ওদের ভূমিকা, ওনাদের অনেক ভূমিকা, এদের ওনাদের প্রশ্নই আসবে। শফিউদ্দিন সম্পর্কে আসবে, শাহাবুদ্দিন সম্পর্কে আসবে, প্রথম সারি শিল্পী আপনার জানতে হবে। প্রথম সারি সাহিত্যের শিল্পী তো অনেক, চিত্রশিল্পীর মধ্যে অনেক অনেক আছে বাংলাদেশে। তার মধ্যে প্রমিনেন্ট ভালো ভালো যে কয়েকজন শিল্পী প্রথম সারি শফিউদ্দিন আহমেদ, কামরুল হাসান, সুলতান, শফিউদ্দিন করলে হবে, কামরুল হাসান, সুলতান, শাহাবুদ্দিন, জয়নুল আবেদিন। ইম্পর্টেন্ট শাহাবুদ্দিনের সেটি খুব ইম্পর্টেন্ট। শাহাবুদ্দিন বিশ্ব বৈশিষ্ট্য আছে। শাহাবুদ্দিনের ছবির কি প্রধান বৈশিষ্ট্য? জয়নুল আবেদিন, যদি ধরেন জয়নুল আবেদিন, কামরুল হাসান, জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান, শাহাবুদ্দিন, শিল্পী শাহাবুদ্দিন, আমিনুল হক, শাহাবুদ্দিন জয়নুল আবেদিন, শাহাবুদ্দিন, আমিনুল হক, আমিরুল হক, এগুলো প্রধান। তারপর নারী ভাস্কর্য শিল্পী আছে, ভাস্কর্য শিল্পী যেগুলো সেগুলো হচ্ছে। তারপর ভাস্কর্যের মধ্যে আছে নিতুন কুণ্ড, শ্যামপ্রদরী, হামিদ শিকদার, নবেরা আহমেদ আছে নারী ভাস্কর, নবেরা আহমেদ করতে হবে। তারপর নিতুন কুণ্ড করতে হবে। স্যার বিভিন্ন পরীক্ষায় যে 5 জন শিল্পী নাম আসে ওই 5টা মানে খুবই এগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো না আছে এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ।
সাবজেক্টের মধ্যে সাবজেক্ট দিন প্রধান। তারপর পেইন্টিং এর আপনার জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান, হ্যাঁ এগুলো। তারপর আমিরুল হক এগুলো। আর ভাস্কর্যের ক্ষেত্রে ভাস্কর্য পর্যন্ত ভাস্কর্যের ক্ষেত্রে নিখুঁত কুণ্ড, শ্যামল চৌধুরী। নারী শিল্পীর মধ্যে একজন আছে ভাস্কর শিল্পী হচ্ছে নবেরা আহমেদ। হ্যাঁ, নবেরা আহমেদ বাইরে থাকতো খুব মাঝে। নবেরা, তারপর আপনার সুখে আছে স্থাপত্য ক্ষেত্রে স্মৃতিসৌধ স্তম্ভ থেকে সৈয়দ মাইনুল ইসলাম, মাইনুল হক না মাইনুল হোসেন, সৈয়দ মাইনুল হোসেন, ওনার সম্পর্কে জানতে হবে। স্মৃতিসৌধ সম্পর্কে জানতে হবে। স্মৃতিসৌধ সম্পর্কে বলতে পারবেন কি? আর্কিটেক্ট আছেন। হ্যাঁ, এটা সম্পর্কে স্মৃতিসৌধ সম্পর্কে পড়তে হবে। স্থাপত্যগুলো বাংলাদেশের যতগুলো আছে, বাংলাদেশের প্রধান প্রধান স্থাপত্য শহীদ সম্পর্কে পড়তে হবে, সম্পর্কে পড়তে হবে, স্মৃতিসৌধ সম্পর্কে পড়তে হবে, এগুলো আসবে। তবে ভাস্কর্যগুলোর মধ্যে সাবাস বাংলাদেশ সম্পর্কে পড়তে হবে, তারপর স্মৃতি ভাস্কর্য পড়তে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেগুলো বড় বড় সম্পর্কে জানতে হবে। আছে আপনাদের সিলেবাস আছে, মানামুল আছে, মস্তানগর আছে, এগুলো একদম যেগুলো আছে ওগুলো বাংলা আপনার সিলেবাসে যেগুলো আছে, আমি সিলেবাসটা পুরো দেখলাম। সিলেবাসের নোটে যে যা দেওয়া আছে আপনাদের ওগুলোর মধ্যে আসবে। ওগুলো জাস্ট বাসা বসে একদিন তাকে দেখলে সমস্যা নেই। মুখস্থ করা লাগবে না, আপনি মস্তানগর সম্পর্কে একটা পড়ে যাবেন, মুখস্থ করা লাগবে, শুধু সালগুলো মুখস্থ করা লাগবে। তারপর একদিন আপনি স্মৃতি ভাস্কর্য নেটে দেখলেন কি, তারপর একদিন স্মৃতিসৌধ সম্পর্কে জানলেন, তারপর ভারত রীতি পড়তে হবে, রোমান্টিক নিজাম, এই নিজামগুলো, হ্যাঁ কিউবিজম। আপনি যে শিক্ষা তৈরি করছেন ওই শিক্ষা কি এগুলা পিডিএফ আকারে এগুলা করা যায় না? কোশ্চেন আকারেই করতে হবে। আমি নোটগুলো করে এটা বাকি আছে, এগুলা পিডিএফ আকারে করে দিলে আমরা একবারে আমরা ওইখান থেকে ফটোকপি করে নিয়ে নিতাম। মনে করেন যে 20 পেজ 25 পেজ 30 পেজ যত থাকবে এরকম কোশ্চেন আসতে পারে যে ইমপ্রেশনিজম ধারার বৈশিষ্ট্য লেখা, ম্যানারিজম ধারার বৈশিষ্ট্য, জিনিসটা কে বলে। একটা বই অর্ডার দিচ্ছি তো আপনি আগে বুঝায় নিয়ে এটা বইটা স্যার, আমি এমন একটা বই খুঁজলাম কিন্তু কেউ এটা সমাধান করতে পারছে না। আমাদের যে এই কোর্স কারিকুলাম অনুযায়ী একটা সমন্বিত বই ধারাবাহিক ভাবে, হ্যাঁ, যে এই সাবজেক্টের যে এইটুকু অংশ একটা সুন্দর করে গুছালো একটা বই মানে নাই। এখন বই এটা এখন চাইতে হবে। একটা শীট দিতে আছে, ওই শীট থেকে আমরা কিভাবে এখন এই সাবজেক্ট তো নতুন না, নতুন নতুন সাবজেক্টে দুবার নিবন্ধন হলো। শুধু আমাদের স্যার আমাদের শুধু এই পরীক্ষা পাশ করেন তা না, এই বইটা আবার আমাদের নিবন্ধনের জন্য 100 বছর। এই জন্য এই বইটা সাবজেক্টটা নতুন, সাবজেক্টটা নতুন। বই যদি তৈরি করে যদি আমি তৈরি করবো, এবার এই প্রতিষ্ঠান তৈরি করবে, যে করবে ব্যক্তিগতভাবে সে হবে বইটা পাবে। যারা বই করছে যে উনি করছে শিল্প সমালোচক, আর হচ্ছে শিল্প সমালোচক, এই বইটা একমাত্র করতে পারবে, শিল্প সমালোচনা করতে পারবে না। আর আমি বলতেছি এই বইটা আমাদের কোনো প্রতিষ্ঠান না, এটা করবে বোর্ড থেকে একটা বই বই রকমের বোর্ড থেকে করলেও ওটা সময় লাগবে, কারণ বোর্ড থেকে করলে এটা স্যার কোনো বিষয় সাবজেক্ট শুরু করার আগে তারা বইটা নিয়ে অ্যানালাইসিস করে ওই বইটা বের করে তারপরে সাবজেক্ট, ঠিক আছে? অবশ্যই বই আছে তো, এই যে বই আছে মানে ইয়া করে দিবে, অনার্স লেভেল করে দিবে, যে স্পেসিফিক কোনো বই থাকে না। না স্যার, অনার্স লেভেল কোনো স্পেসিফিক কোনো বই থাকে না, বাইন্ডিং থাকে না যে লাইব্রেরিতে মুক্ত মুখ। এখানে একটা বইয়ের আলোচনা অনেকগুলো বই থাকতে পারে। এখন প্রাচ্য দেশীয় শিল্পকলা যদি করতে চান, এটা বইয়ের সকল বই আছে বড় বড়, একটা বইয়ের দাম 800 আরো বড় বড় বই আছে, দামি বই আছে, ইন্ডিয়া ছাড়া পাবেন না।
বাইরের দেশ ছাড়া পাবে না। কি করবে? আমাদের তো আমরা তো বই কিনি না, এগুলো তো বইয়ের মধ্যেই পড়ে না। আমরা যতগুলো বই পড়েছি সবগুলো লাগবে, আর যেটা আমাদের তখন লাগে সেটা আমরা নোট করেছি। মনে করেন ভার্সিটিতে পড়ার একটা সুবিধা আছে, যখন যেটা পড়া ওইটাই আসে। মনে করেন সে পুনরায় তো কোশ্চেন করবে। মনে করে আমার ম্যানারিজে পড়াচ্ছে আজকে, ম্যানারিজে পড়াচ্ছে, এখন বই এত বড় একটা বই, প্রাপ্তদীপ শিল্পকলার বই এত বড় 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 বই, এগুলো বাংলাদেশে পড়া যায় না। লাইব্রেরিতে যে কিনা আমার ম্যানারিজের সম্পর্কে ওই অধ্যায়টা পড়ে ওই অধ্যায়টা নোট করে ফেললাম, বুঝতে পারছেন বিষয়টা? বা দেখা যাচ্ছে এই অধ্যায়টা ফটোকপি করে নিয়ে নিলাম, লাইব্রেরিতে ফটোকপি মেশিন আছে, ফটোকপি নিয়ে বই বিশ্লেষণ করে 2 মিনিট নোট পাস করে দিলাম, বুঝতে পারছেন? ওগুলো নোট করে আমরা পরীক্ষা দিলাম। এইভাবে তো স্পেসিফিক কোনো বই ছিল না আমাদের, আপনাদের কি হয়েছে? প্রতিষ্ঠান যদি আছে তাহলে প্রতিষ্ঠান একটা রান করতে পারবে, নোট করতে করতে ক্লাস দিতে দিতে এক সময় আপনারা একটা প্রতিষ্ঠানে করে বাই করবে, তখন পারবে। আর এটা তো নতুন চাই, এটা শুরু হবে না, এটা অনেক অজানা কিছু আছে, অনেক অজানা আছে। প্র্যাকটিক্যাল বিষয়ে জানা কত কিছু আছে, শেষ করতে পারবেন না, 5-10 বছর পরে শেষ করতে পারবেন না। ওয়াটার কালার করেন না, শুরু করেন না, দেখি একটা ওয়াটার কালার বাইর করতে কতদিন লাগে, ছবিটা দেখলে শুরু করলে দেখি কতদিন লাগে। এটা তো গাছের এখন কিছুই হয় না, গাছের ডাইনিটা এখানে জাস্ট ফার্স্ট ওয়াশ, যাকে বলে ফার্স্ট ওয়াশ, এখানে 2-3টে ওয়াশ দিয়ে ফার্স্ট ডিটেল হয় না, ওইটাই করেন আপনারা। বাংলাদেশি শিল্পকলা সম্পর্কে কেমিক্যাল আপনাদের মেসেজে আপনারা পড়বেন, যে পড়তেছেন 2-1 পড়তেছেন। আমার বলে যে থিওরি পড়াইলে ভালো লাগে না, খালি মাথার উপর, হ্যাঁ খালি উপভোগ করে, কি করাবো বলেন? এই জন্য আমি তো থিওরি ক্লাসে একটা প্রিপারেশন লাগে। আপনারা বলছেন যে আমি থিওরি করবো না, প্র্যাকটিক্যালে বেশি গুরুত্ব দেবো, আমি বেশি গুরুত্ব দিচ্ছি না। আর যদি আপনাদের থিওরি পড়াতে তাহলে আমি ক্লাস প্র্যাকটিক্যালি যদি গুরুত্বটা না দিতেন আমরা শিখতেই পারতাম না, তুমি শিখছি। আপনারা বললাম যে থিওরি করবো না, আমরা বাসায় পড়বো, বাসায় তো পড়তেছেন না, থিওরি আমি পড়া দেবো, আপনারা পড়া দেন এসে কি, এটাই তো পড়া দেন, তাকে পড়া হবে, তাহলে আমি আবার পড়া দিয়ে দিই, আপনারা পড়ে দেন স্যার একটা ওই 3জন আর্টিস্ট সম্পর্কে প্রথম সারির 4জন আর্টিস্ট সম্পর্কে বলবেন। প্রথম সারি জয়নুল আবেদিন এসএস এস এম সুলতান, আরেকজন আরেকজন লাগাই দেন। হ্যাঁ জয়নুল আবেদিন, স্যার লেখা দেন, একদম বোর্ডে লেখা দেন, বাড়ির কাজ এস এম সুলতান আর স্যার বোর্ডে লিখে দেন, দাঁড়ান বোর্ডে লিখে দেন। এবং কোন শিল্পী কোন বিষয়ে আর্ট করতো বা যে স্থাপত্য চিত্র বা এই চিত্র ওইভাবে মানে সারটা দিতে হবে। হাইট যেমন হচ্ছে জয়নুল আবেদিন শিল্পী, ওটা ব্র্যাকেট দিয়ে লিখে দেন, সম্পর্কে মাথায় আসবে। হ্যাঁ জয়নুল আবেদিন, কামরুল হাসান, কামরুল হাসান, তফিউদ্দিন না, জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান। এদিক থেকে প্রশ্ন আছে। বাংলাদেশের এই জন্য স্যার বারবার রেডি দিচ্ছে, শুধু এটা আমরা বিভিন্ন শুনি না। স্যার ব্র্যাকেটে লিখে দিবেন শিল্পীর জন্য সামনে শিল্পী লেখেন, সব শিল্পী লেখেন, শিল্পী শাহাবুদ্দিন, শিল্পী জয়নুল আবেদিন, শিল্পী কামরুল হাসান, শাহাবুদ্দিন তাহলে বস একটা হবে একা হবে শাহাবুদ্দিন, হ্যাঁ, শাহাবুদ্দিন। শিল্পী কামরুল হাসান, সবাই বিল্ডিং শিল্পী শিল্পী
আর কে কোন শিল্পী এগুলো সবাই সবাই পেন্টিং এর শিল্পী। চিত্রকর্ম বেশি করেছে, শুধু শফিউদ্দিন আহমেদ মেকিং, প্রিন্টিং প্রিন্ট মেকিং। সফিউদ্দিন শফিউদ্দিন তো দেয় নাই, শিল্পী না। শিল্পী জয়নুল আবেদিন দিছে, শিল্পী কামরুল হাসান, শিল্পী এস এম সুলতান, শিল্পী শাহাবুদ্দিন। শাহাবুদ্দিনের ছবির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গতিময়, আর শিল্পী এস এম সুলতানের হচ্ছে কি পেশিবহুল, এস এম সুলতানের হচ্ছে পেশিবহুল, আর শিল্পী কামরুল হাসান ফোক মোটিভ ব্যবহার করছে এবং ফোক মোটিভ, লোকোমোটিভ যেটা। হচ্ছে এই চারজন শিল্পী এরা পেন্টিং এর উপর কাজ করছে, হ্যাঁ, painting কিন্তু এর উপর। পেন্টিং এর মধ্যে আবার ওরা ভাগ করে নিচ্ছে, এক একজন এক এক ধরনের পেন্টিং করছে। এখন দেখেন এখানকার মধ্যে আপনাদের কেউ জলাং ভালো লাগবে, হ্যাঁ। জলাং লাগবে। আপনাদের ক্রাফটের কাজ, স্কাল্পচারের কাজ, ভাস্কর্য তৈরি করা, দেখা যায় কারোর ভাস্কর্য বানাতে ভালো লাগবে, সে ভাস্কর্য ডিপার্টমেন্টে করবে, ওটা নিয়ে কাজ করবে, এরকম ঠিক প্রাধান্য দিয়েছে। হ্যাঁ, এগুলো চারজনের শিল্পী আপনাদের পেন্টিং নিয়ে কাজ করছে, চিত্রকর্ম নিয়ে কাজ করছে, আর ড্রয়িং করুক বলে। স্যার এস এম সুলতানের অবদানটা কি বেশি স্যার পেন্টিং এর এটা বৈশিষ্ট্য আছে যে শিল্পী শাহাবুদ্দিনের গতিময়, ওর যতগুলো পেইন্টিং আছে সব গতি, দৌড়াইলে যেরকম ক্যামেরা ধরা পড়ে ঠিক সেম প্রতিটা ছবি, হ্যাঁ। তার সিগনেচার না হলে দেখা বুঝতে পারবেন তাই এটা শাহাবুদ্দিনের ছবি। আর এস এম সুলতানের পেশিবহুল, ছবির বৈশিষ্ট্য প্রধান পেশিবহুল একদম খুব সংক্ষিপ্ত আকারে, তাই না? পেশিবহুল। কামরুল হাসান পটচিত্র আর ফোক মোটিভ ব্যবহার করছে, যেমন ফোক মোটিভ, বিড়ালের ছবি, লোকোমোটিভ গুলো, যেটা লোকোমোটিভ, হ্যাঁ, লোক সংস্কৃতির দ্বারা যদি একতারা নিয়ে কাজ করছে, হ্যাঁ, নৌকা নিয়ে কাজ, বাউল নিয়ে কাজ করছে, হ্যাঁ, তারপর কি, রমণী নিয়ে কাজ করছে, ফোক, গ্রামের একটা চিত্র, মহিলা চিত্র, জামা দিয়ে দেখতেছে কি কেমন আছে, ফোক মোটিভ। জয়নুল আবেদিন হচ্ছে বুঝতে পেরেছেন? আর জয়নুল আবেদিনের হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে, ওনার হচ্ছে কি বৈশিষ্ট্য আপনি কি করছেন, ওনার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একদম গ্রামের গ্রামের আছে এবং উনি রেখা দিয়ে রেখা। রেখা বেস, ড্রয়িং বেস ছবি। আর ওনার হচ্ছে Sketch এর মাত্রা মাধ্যমে। খুব সস্তা, স্কেচ ছবি, ওনার পেন্টিং প্রতিটা স্কেচের মতো স্কেচ। বিদ্রোহী ছবিটা দেখছেন, তার একটা গরু যে- ছবি না, একটা গরু ছিঁড়ে যাচ্ছে একটা, হ্যাঁ, দড়ির মধ্যে দড়িটা ছিঁড়ে যাওয়ার চেষ্টা করতেছে, থাকতেছে না। এটা তো কিন্তু আউটলাইন ড্রয়িং, ড্রয়িংগুলো মনে হয় একটা মানে কঞ্চি দাঁত ধরে ব্রাশ করে মনে হয় খেলতে খেলে, সস্তা, একদম সস্তা দিয়ে মাধ্যমে প্রতিটা ছবিতে সস্তা, মানে সস্তা মানুষ যেরকম আছে, মানুষকে সস্তা হিসেবে দেখি, মূল্যহীন হিসেবে এইরকম জিনিসগুলো তুলে ধরছে এবং মাধ্যমগুলো এরকম সহজলভ্য, মানুষ সহজলভ্য সহজে- ভাবে তুলে ধরছে। একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? এই বৈশিষ্ট্য আছে প্রধান বৈশিষ্ট্য। এখন দেখতে হলে আপনাদের বিস্তারিত লিখতে হবে, জয়নুল আবেদিন সম্পর্কে বিস্তারিত করতে হবে, তার মিনিমাম 10টা শিল্পকর্ম সম্পর্কে আপনার জানতে হবে, বিস্তারিত বর্ণনা জানতে হবে। কামরুল হাসান এস এম সুলতান সম্পর্কে হলে তার বিস্তারিত কয়েকটা শিল্পকর্ম সম্পর্কে জানতে হবে এবং তিনি কি বুঝাতে চাইছেন, প্রত্যেকজনের 10টা করে শিল্পকলা সম্পর্কে জানলে অন্তত জানে। দেখা যাচ্ছে এস এম সুলতান এমন একটা বৃক্ষরোপণ করতো, বৃক্ষরোপণ ছবি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতো, তাও কি লিখবেন? তখন তো লিখিত লিখবে যে এটা এস এম সুলতান সম্পর্কে বলতে হবে এবং লিখতে হবে যে এটা কি বুঝাইছে, কখন কত সালে থাকছে, কত সাইজ ক্যানভাসে এই করছে, সবগুলো বিস্তারিত আপনার বলতে হবে। এতগুলো তো বলতে পারেন, সর্বোচ্চ আমি ইন্ডিকেট করে দেবো কোন কোন শিল্পকর্মগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো তো বলতে হবে। এবং এস এম সুলতানের বৃক্ষরোপণ প্রধান, এটা খুব ইম্পর্টেন্ট। বৃক্ষরোপণ, ধান মারাই, তারপর চর দখল, স্যার এটা কি ইউটিউবে সার্চ দিয়ে আসবে? হ্যাঁ, এই যে মেইন লিঙ্কগুলো আসবে না? সব ইউটিউব গুগলে সবগুলো আসবে আপনার, উইকিপিডিয়া গুগলে যায় আপনার উইকিপিডিয়াতে সার্চ দিবেন, সবগুলো আসবে, ঠিক আছে? চট দখল নিয়ে সার্চ করবেন, বিস্তারিত হবে। বই কেনারও দরকার হবে না। বই লাগে স্যার, ওইটা তো সাইবার দেখলাম, বই একটা স্থায়ী জিনিস। বইয়ের মতো হয় না বই। হ্যাঁ, বইয়ের মধ্যে তারপর আপনার কামরুল হাসানের উকি লিখে সার্চ দিবেন, উকি শিল্পকর্ম আসবে, কয় সালে আঁকা, কত কি বুঝাইতে চাইছে। তারপর তিন কন্যা, কার এটা? কামরুল হাসান। তিন কন্যা কি বুঝাইছে, তিন রঙে কয়টা রং ধারণ করছে, তিনটে রং দিয়েছে, মৌলিক কালার দিয়ে, কালারের কি কি হ্যাঁ,
শিল্পী, আমরা তো জানি যে শিল্প কি, শিল্প হচ্ছে কি মানুষের সৃজনশীল কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। শিল্পী এখানে কি করে, তার সুখ দুঃখ আবেগ আবেগ, অনুভূতি হ্যাঁ অনুভূতি, এগুলো প্রকাশ চিত্রের করে, মাধ্যমে প্রকাশ করে। শিল্পের মাধ্যমে প্রকাশ করে। ঠিক সেম জিনিসটা যে কামরুল হাসান প্রকাশ করে তার তিন কন্যা উক্তির মাধ্যমে। তিনটে কালার কেন দিয়েছে, অবশ্যই এটা তার থিঙ্কিং ছিল, তাই না? রেড কালার কেন দিয়েছে, আমরা রেড কালার কি কালার ধরি, উৎস উৎস কালার, গরম কালার হিসেবে ধরি। রেড, অরেঞ্জ এগুলো হচ্ছে গরম কালার। তারপর কি কুল কালার কেন, ব্লু কালার, নীল, যেগুলো নীল সে কুল কালার, সবুজ এগুলো কি cool color, ঠান্ডা কালার যেগুলো, এগুলো দিয়ে আপনারা আপনাদের ভাব অনুভূতি প্রকাশ করতে পারেন। ঠিক আছে, ঠিক সে ওই ছবিটা ক্যানভাসে আঁকছে না কিসে আঁকছে, বিস্তারিত জানতে পারবে। জয়নুল আবেদিনের বিখ্যাত যে মেরামত 43, খুবই মেরামত 43 কি, এটা কতগুলো সিস্টেমে আসছে, কতগুলো পেজে আছে, তার কি বৈশিষ্ট্য, হ্যাঁ জানতে হবে। আগে জয়নুল আবেদিন সম্পর্কে জানতে হবে, তার বাড়ি কোথায়, জন্ম কোথায়, আচ্ছা, তার মানে হচ্ছে ফুলবাড়ি মানুষই। মানুষ। আর কামরুল হাসানের বাড়ি হচ্ছে কোনো স্যার ওই যে ওই জন্য বললো আপনি স্যার এখন আপনারা ওখানে নোট করা আছে, নোটে দেওয়া আছে কুষ্টিয়া নাকি বরিশাল বরিশাল না? কামরুল হাসানের বাড়ি এদিকে বসছে। বরিশালের কি জানি ওই চর্চা না, একদিন দেখি আর বিভিন্ন ব্যস্ত থেকে চারটে করে পড়বেন আপনারা, চারজন করে পড়বেন, বেশি পড়া সাইডে পড়বো কিভাবে জানেন যে এরা কোন বিষয়ের পারদর্শী পড়বেন। ছিল ওইভাবে জয়নুল আবেদিনের পরিচিতি পর্বটা পড়বেন, তার সর্বোচ্চ 5টা শিল্পকর্ম পড়বেন, আর শিল্পকর্মের বৈশিষ্ট্য। ঠিক আছে, ঠিক কামরুল হাসানও তাই। আর হ্যাঁ, আর কামরুল হাসান সম্পর্কে বিস্তারিত একটু বেশি করতে হবে, কি কারণে কামরুল হাসান বাংলাদেশের বিশাল অবদান, তার বিশাল অবদান। পতাকা তৈরি করছে, এটা নিয়ে তো অনেক প্রশ্ন আসলে। স্বাধীন বাংলার প্রথম পতাকা তৈরি করছে, হ্যাঁ। তারপর জাতীয় আমাদের কি জাতীয় মনোগ্রাম, যেটা যাতে শাপলাতে থাকে, শাপলা, শাপলা, জি স্যার। পয়সার মধ্যে যেটা থাকে, শাপলা এবং প্রতীক বলে, প্রতীক, জাতীয় প্রতীক, ওনার ডিজাইন করা। এবং কামরুল হাসান তো আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠাতা উনি তৈরি করেছেন। স্যার কামরুল হাসানের নিজ বাসভবনেই তার এই শিল্পকর্মের কি করে রাখছে জাদুঘর হিসাবে, মানে শিল্পকলা একাডেমি হিসেবে উনি প্রতিষ্ঠিত করতে চাইছিলেন। এখন পর্যন্ত সংরক্ষিত আছে এবং অনেকে ওই নির্বাচন আছে। এস এম সুলতান সম্পর্কে খুব ইম্পর্টেন্ট। এস এম সুলতান আমার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, খুব ফেমাস। আবার স্যার কামরুল হাসানের তো আছে অবদান আছে, ভারত থেকে ইন্ডিয়া থেকে সেই ইন্ডিয়া আর্ট কলেজ থেকে পড়ে আসছে, ওটা মেলা কিছু সবাই আর্ট কলেজ থেকে প্রথম হয়ে যাওয়া, সবাই ওখান থেকেই পড়ে আসা। একমাত্র এসএম সুলতান না। এস এম সুলতানও পড়তে গিয়েছিল, কিন্তু ওনার যেগুলো গতানুগতিক পড়ালেখা ভালো লাগে না, বাইন্ডিং ভালো লাগে না, ওনার মতো উনি ছবি আঁকবে, এই কারণে উনি এটা বাদ দিয়ে নিজের থেকে তারপর ইন্ডিয়ান কয়েকজন শিল্পী করতে হবে, শিল্পী করতে হবে, এগুলো পরে, এগুলো এত কঠিন আসবে না, আপনার ধারাগুলো পড়তে হবে। স্যার বই পাচ্ছি এখন পর্যন্ত কোনো ধারাবাহিক ভাবে কোনো কিছু পড়াশোনা করি নাই, কোনো কিছুই নাই, যাই যে ক্লাস করতে যেটা শুনতেছি, কিন্তু পরীক্ষা কিভাবে দেবার কি মোটিভেশন? পরীক্ষা আপনাদের তো নোট দেওয়া হবে, আপনাদের নোট দেওয়া হবে না, যেগুলো ক্লাস আলোচনা করতেছে ওগুলোই নোট পাবেন, ওগুলোই নোট। যে সংক্ষিপ্ত প্রশ্ন বললাম যে এটা এমসিকিউ একটা কোশ্চেন অ্যানসার, ওটা পড়ার সময় ওটা পাবেন আপনারা। হ্যাঁ, যেমন আছে তাহলে কি স্যার পাবলিক ম্যাকেট কি? স্যার তো পড়ে আছে ওইবার ম্যাকেট কি বলেন তো? জি ম্যাকেট কি? ম্যাকেট আপনাদের কাছে আমি আলোচনা করছিলাম গত ক্লাসে। ম্যাকেট কি? বলেন তো আপনি। ম্যাকেট ম্যাকেট টিকে আসলো, টিকে না, টিকে পাঁচটা টিকে দেখেন। ম্যাকেট কি? ম্যাকেট হচ্ছে ভাস্কর্যের খসড়া, ভাস্কর্যের খসড়া, ভাস্কর্য তৈরি করার আগে যেটা ছোট্ট একটা ভাস্কর্য তৈরি করা হয়, that's ম্যাকেট। এগুলো তো আপনাদের নোট দেওয়া হবে, যেমন আপনাদের নোটে ছিল না রিলিফ ভাস্কর্য কি, আপনারা তো লিখছেন রিলিফ কি, আর ম্যাকেট কি বলেন? ভাস্কর্যের খসড়া, ভাস্কর্যের খসড়া। একটা ভাস্কর্য বানাবেন বড় করে, তার আগে একটা ছোট ভাস্কর্য তৈরি করা হয়, এটা দেখে দেখে ওটা বড়টা বানাবে।
বা ক্লায়েন্টকে দেখাইতে হয় যে এরকম হবে সেম, অথবা আপনার কাজ দিবে না যে কেমন বানাবেন না বানাবেন। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাকরো। কোলাজ কি? কোলাজ শিল্পকর্ম সম্পর্কে ধারণা আছে? কোলাজ হচ্ছে কাগজ কাপড় ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে যে পেস্ট করে করে আইকিয়া দিয়ে পেস্ট করে আটা দিয়ে ক্যানভাসে বা কোনো সারফেসে পেস্ট করে কাজ করে, এটা কোলাজ ছবি বলা হয়। মানে আপনার ছবিটা বা আমার ছবিটা কি করব, বিভিন্ন পেপার বিভিন্ন কালারের কাগজ ছিঁড়ে ছিঁড়ে কালার না দিয়ে বিভিন্ন কালারের কাগজ ছিঁড়ে কাগজ ছিঁড়ে দিয়ে, হ্যাঁ, এটা art। পেস্ট করে তৈরি করে, এটা হচ্ছে কোলাজ। কোলাজ শিখতে হবে। স্যার একটু শীট দিয়ে দিন। শীট দিয়ে দিবা। কোশ্চেন শীট দিয়ে শীট দিয়ে দিবে, শীট আছে আপনাদের দিয়ে দিবে এগুলো, হ্যাঁ? পরীক্ষার আগের দিন দিলে না, এটা কতগুলো পড়া লাগে। তারা বলে যে পরীক্ষার আগের দিন পড়িয়ে পাচ্ছি। আমরা ভার্সিটিতে পড়ছি, মনে করেন যে নোট করছি। আমরা এত মেধাবী, আমি এত মেধাবী হলে সালগুলা করতে পারি। আমার পড়ালেখা ভালো লাগে না, আমি সালগুলা তাই না, ছবি আঁকা ভালো লাগে। ওখানে স্যার ছবি কিন্তু আমরা একটা দেখা শান্ত যায় মনে 5 জন হচ্ছে। রাতে 5 জন বসছি, কালকে পরীক্ষা 5 জন রাতে বসছি। থিওরি পরীক্ষা তো কম আমাদের, হ্যাঁ, প্র্যাকটিক্যাল জন্য যে থিওরি আপনাদের প্র্যাকটিক্যালে নাম্বার বেশি। থিওরিক্যাল দেখা যায় পড়ছি 3-4টা থিওরি থেকে একটা সেমিস্টারে। ওই রাতে বসি 4 জন মিলে একটা রুমে, 4 জন মিলে এরকম বই 4-5টা করি। তুই ম্যানেজার দেখ, ও 12 রকম দেখ, এগুলো সমন্বয় দেখে নোট করা শুরু করছি। নোট করা শেষ, রাতে খাওয়া দাওয়া করছি, নোট করা শেষ। এখন ওর নোট পড়া শোনাচ্ছে আমি, আমার নোট পড়ে শোনাচ্ছে ও। শুনতে শুনতে পরের দিন সকালে পরীক্ষা হলো, এসে ঘুমাইছি। হ্যাঁ, দেখো মানে ওনাদের সাড়ে 8টায় শেষ করছি, একদম সকালে পরীক্ষা দিয়ে তারপরে এসে খেয়ে দেয় তারপর। হ্যাঁ, হচ্ছে স্যার। পরীক্ষা করা তো অনেক সময় ইয়ে আছে, যদি যেদিন পরীক্ষা তার আগে রাতে বেশি পড়লে তো মাথা ঘুরে। তো বাংলাদেশে আর্থিক সম্পর্কে আপনারা জানেন? তাহলে আপনি এগুলো হচ্ছে আগের লোকের কথা বলে। আজকে পরের দিন পরীক্ষা দিয়ে আজকে আমরা একটু রিক্যাপ করি। আজকে আমরা কি শিখলাম? ওয়াটার কালারের, তাই না? ওয়াটার কালারের বৈশিষ্ট্য সম্পর্কে শিখলাম। ওয়াটার কালারের বৈশিষ্ট্য কয়টা? বৈশিষ্ট্য কি? তিনটা স্যার। বৈশিষ্ট্য কি? ওয়াটার কালারের বৈশিষ্ট্য কি? জল রঙের বৈশিষ্ট্য কি? জল রঙের বৈশিষ্ট্য হচ্ছে গড়িয়ে পড়া। গড়িয়ে পড়া। গড়িয়ে পড়া। কয় পদ্ধতিতে করা যায়? দুই পদ্ধতি। কি কি? একটা ওয়াশ পদ্ধতি, আর একটা কি কাট আউট বা কেটে কেটে করা। হ্যাঁ, কয়টা ওয়াশ দেওয়া যেতে পারে? ফার্স্ট ওয়াশে কাজ করা যেতে পারে, আবার ধারাবাহিক 2-3টা ওয়াশ দিয়েও কাজ করা যেতে পারে। এটা যেমন ঠিক আছে, এটা একটা ওয়াশ। একটা মাস এরপর শুকাইছে, শুকার পর আরেকটা ওয়াশ দেওয়া যাবে, তারপর শুকার পর আরেকটা ওয়াশ দেওয়া যাবে। আর তখন এই পাতাগুলো ডিটেল হবে, সামনের পাতা সামনে হবে, পিছনের পাতা পিছনে যাবে। এই যে ভলিউম গুলো, পার্সপেক্টিভ গুলো ওখানে বোঝা যাবে। তাহলে কয়টা ওয়াশ পদ্ধতি কি ব্যবহার করতে পারি? ফার্স্ট ওয়াশ, সেকেন্ড ওয়াশ, থার্ড ওয়াশ, 3টে ওয়াশে আমরা কাজ করব। ঠিক আছে, মনে থাকবে? আর ওয়াটার কালার, তাহলে আরেকটা শিখলাম কি, ডার্ক সবুজ আমরা তৈরি করবো কি দিয়ে? একদম ডার্ক সবুজ তৈরি করবো। ডার্ক সবুজের সাথে কি করব? ক্রিমসন রেড মিক্স করব। রেড মিক্স করব। যদি প্রশ্নটা আগে যে সবচেয়ে ডার্ক কালার, ডার্ক সবুজ, কালো পাতা, কি কালার মিক্স করবেন? তাহলে সবুজের সাথে বলবো যে সবুজের সাথে হালকা ক্রিমসন রেড মিক্স করব। সবুজের সাথে। আর কি জানলাম আমরা? প্র্যাকটিক্যাল দেখলাম। এগুলো আপনাদের বাড়ির কাজ থাকলো, সবাই একটা করে যেভাবে দেখাইছে ওইভাবে একটা করে গাছ কালার দিয়ে। আর কালার আপনারা একটা কালার কিনে, কত প্যালেট কিনে, কালার প্যালেট কিনে একটা প্যালেট রঙ নিয়ে পলিদিনে করে নিয়ে গেলেন, তাও হয়। সারা কাছ থেকে একটা কালার মনে করে নিলেন, যত টাকা হোক নেওয়ার পর